আসসালামু আলাইকুম। প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বিষয়ের অ্যাকাউন্টিং প্রসেস অধ্যায়ের আজকের ক্লাসটি হচ্ছে ষষ্ঠ ক্লাস। আজকের ক্লাসে আমি জার্নাল সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাসটি হচ্ছে জার্নালের প্রথম ক্লাস। জার্নালের বাংলা হচ্ছে জাবেদা। জাবেদা কিভাবে কিভাবে করতে হয়, কেন করতে হয়, আর জাবেদার ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার যে গোল্ডেন রুলস রয়েছে, সেই রুলসটি আমি আজকে আলোচনা করব। আজকের ক্লাসের মাধ্যমে তুমি একটি স্টুডেন্ট কিভাবে জার্নাল ডেবিট ক্রেডিট নির্ণয় করবে, কি কারণে ডেবিট হবে, কি কারণে ক্রেডিট হবে, সে সবগুলো কারণ আমি বুঝিয়ে বুঝিয়ে এই রোলস এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো। সবাই এই জার্নাল এই ক্লাসটি ভালোভাবে আয়ত্ত করবে, যেন যে কোনো ধরনের জার্নাল আনসার করতে পারো। আজকে প্রথমে আজকে আমি এখানে যে যে দিয়েছি জার্নাল, জার্নাল বা ডাবল এন্ট্রি সিস্টেম, যাকে বলা হয় দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতি কিন্তু ডেবিট ক্রেডিট, এই কারণে আমি এখানে ডাবল এন্ট্রি সিস্টেম লিখে দিয়েছি। মূলত এখানে দেখো লেখা আছে কর্নারে গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং। গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং, এই যে গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং মানে হচ্ছে এটা বাংলা হচ্ছে অ্যাকাউন্টিং বা ডেবিট ক্রেডিটের স্বর্ণসূত্র। আমি এখানে ডেবিট ক্রেডিটের যে স্বর্ণসূত্র সেটি লিখেছি এই দুইটি চিত্রের মাধ্যমে। তাহলে এখানে একটু বুঝিয়ে দিচ্ছি আমি। প্রথমে লেখা আছে অ্যাসেটস। প্রথম বক্সে এখানে দেখতেছি অ্যাসেটস, এক্সপেন্সেস, ড্রয়িং। এই তিনটি দফা বা এই তিনটি আইটেমের ভিতরে যতগুলো নাম থাকবে, তারা যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, আর যদি তারা হ্রাস পায় বা ডিক্রিজ হয় তাহলে তারা কি ক্রেডিট। নিচের দফাগুলো হচ্ছে রেভিনিউ মানে আয়, লাইবিলিটিস দায়, আর ক্যাপিটাল মূলধন। এই তিনটি দফা যদি বৃদ্ধি পায় তাহলে হয়ে যায় ক্রেডিট, আর হ্রাস পেলে হয়ে যায় ডেবিট। আমি এখানে উপরে তিনটি যে দফা লিখেছিলাম সেখানে হচ্ছে কি ছিল, অ্যাসেটস সম্পদ, এক্সপেন্সেস দায়, ড্রয়িং হচ্ছে উত্তোলন। সম্পদের মধ্যে কিন্তু যে কোনো সম্পদকে বোঝানো হয়েছে। এখানে স্থায়ী সম্পদ থেকে শুরু করে চলতি সম্পদ, অলিক সম্পদ, সকল আইটেমকে বোঝানো হয়। এক্সপেন্স বলতে সকল এক্সপেন্সে বোঝানো হয়, স্যালারিজ, রেন্ট, ইউটিলিটিস, যত এক্সপেন্স আছে, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, সকল এক্সপেন্স কে বোঝানো হয়। ড্রয়িং তো নিজে একটি দফা। তাহলে এখানে যত আইটেমই থাকবে, যদি এই তিনটি দফার মধ্যে কোনো একটি দফা হ্রাস পায় তাহলে হয়ে যাবে কি ক্রেডিট, আর যদি বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট। আর নিচে যেটি দিয়েছিল আয়, দায়, মূলধন, এই তিনটি যদি আমার তিনটি দফা, যেমন আয় বলতে সার্ভিস রেভিনিউ, রেন্ট রেভিনিউ, তো আয় আছে সকল আয়, ইন্টারেস্ট রেভিনিউ। আর লাইবিলিটিস এর মধ্যে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, আর্ন সার্ভিস রেভিনিউ, এগুলো হচ্ছে দায়। আর ক্যাপিটাল তো ক্যাপিটাল নিজে একটি দফা। এই তিনটি দফা যদি আহ, যদি বৃদ্ধি পায় তাহলে হয়ে যাবে ক্রেডিট, আর হ্রাস পেলে হয়ে যাবে ডেবিট। তাহলে এই রোলসটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা জাবেদা করতে পারবো আর ডেবিট ক্রেডিট করতে পারবো। তো আমাদেরকে এই রুলসটা অবশ্যই মনে রাখতে হবে যদি আমি বিজ্ঞানসম্মতভাবে জার্নাল শিখতে চাই বা কাউকে শিখাতে চাই। আর যদি এই রুলস ছাড়া আমরা মুখস্থ করে ফেলি তাহলে হয়তো আমরা বিজ্ঞানসম্মতভাবে শিখতে পারলাম না, বা আমাদের প্রয়োজনের সময় সেটি ভুল আনসারও করতে পারি। তাই এই রুলসটি সবাই একটু মনোযোগ সহকারে শিখে নিবে, যে সম্পদ ব্যয় উত্তোলন, বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, আয় দায় মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। আমি এখানে আজকে জার্নাল, যেহেতু আমি উপরে গোল্ডেন রুলস দিয়েছি, গোল্ডেন রুলস এর আলোকে আমি এখানে কিছু জার্নাল এখানে আমি লিখে দিয়েছি, সেই জার্নাল গুলো আমি এখন করব। এখানে 29টা উদাহরণ জার্নাল রয়েছে, এই উদাহরণগুলো আমি এখানে শিখিয়ে দিব উপরের চিত্রের সাথে সামঞ্জস্য রেখে রেখে, বুঝিয়ে বুঝিয়ে। তোমরা যদি এই ক্লাসটি মনোযোগ সহকারে শিখতে পারো এবং এই এন্ট্রি গুলো তোমরা বুঝতে পারো তাহলে জার্নালের ইনশাল্লাহ খুব সহজেই করতে পারবে। এখানে প্রথমে বলা হয়েছে ক্যাশ ইন এক্স ইনভেস্ট ক্যাশ। এক্স হচ্ছে একজন লোকের নাম, ইনভেস্ট ক্যাশ ইন বিজনেস, ক্যাশ ইন বিজনেস এস ক্যাপিটাল। এটা হচ্ছে এস হতো এস ক্যাপিটাল, মানে এক্স তার ব্যবসার মধ্যে ক্যাশ টাকা ইনভেস্ট করছে কি হিসেবে, মূলধন হিসেবে। তাহলে বাংলা অর্থ হচ্ছে মূলধন, নগদ টাকা মূলধন হিসেবে আনা হলো। এখানে আমি অ্যামাউন্ট লিখি নাই, যেহেতু এটা রুলস বোঝাচ্ছে, এই কারণে পরীক্ষার সময় প্রশ্নে কিন্তু এখানে একটা সংখ্যা টাকা দেওয়া থাকবে। তাহলে প্রথম জার্নালের অর্থ, জার্নালের যে উত্তরটা সেটা হবে, যেহেতু এখানে আমি ক্যাশ টাকা ইনভেস্ট করেছিলাম তাহলে ক্যাশ কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি ক্যাপিটালও কিন্তু বৃদ্ধি পেয়েছে। তাহলে ক্যাশ এবং ক্যাপিটাল দুটি কাজ হয়েছে এখানে। তাহলে ক্যাশ কিন্তু আমার অ্যাসেট, অ্যাসেট হলে কি হয়, অ্যাসেট বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়। আর ক্যাপিটাল কিন্তু আমার জন্য নিচের 2 নাম্বার বক্সে আমার জন্য একটি দায়ের পার্টের মধ্যে পড়ে,
ক্যাপিটাল ক্যাপিটাল কিন্তু 2 নাম্বার বক্সের, এখানে কিন্তু বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। দেখো এখানে ডিক্রিজ হলে ক্রেডিট হয়, লেখা আছে, সরি বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তাহলে এখানে আমরা কি লিখবো? ক্যাশ ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট। ক্যাশ বৃদ্ধি পেয়েছে এবং ক্যাপিটালও বৃদ্ধি পেয়েছে। ক্যাশ বৃদ্ধি পেলে ডেবিট হয়, ক্যাপিটাল বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। পারচেজ গুডস অন ক্যাশ, আমি পণ্য কিনেছি নগদে। নগদে যদি আমি পণ্য কিনে থাকি তাহলে খেয়াল করো পারচেজ একটি এক্সপেন্স মানে ব্যয়। আমি কিন্তু প্রত্যেকটি এন্ট্রি কিন্তু আমরা উপরে এই 6টি যে দফা আছে, এই 6টি দফার ভিতরে কিন্তু আমার প্রত্যেকটা আইটেমকে কিন্তু এই 6টি দফার একটি বা একটিতে আমাকে ফেলতে হবে, এখানে আমরা খেয়াল রাখবো। তাহলে পারচেজ গুডস অন ক্যাশ, ক্যাশ টাকা দিয়ে আমি পণ্য কিনেছি, গুডস মানে পণ্য, অন ক্যাশ মানে নগদে। তাহলে নগদ টাকা আমার কি হয়েছে? হ্রাস পেয়েছে। আর পারচেজ হচ্ছে আমার ব্যয় হয়েছে। একদিকে আমার সম্পদ হ্রাস পেয়েছে, আর একদিকে ব্যয় হয়েছে। তাহলে সম্পদ আর ব্যয় তো উপরের বক্সেরই। তাহলে সম্পদ যদি আমার হ্রাস পায় তাহলে ক্রেডিট, আর যদি ব্যয় বৃদ্ধি পায় তাহলে কি? ডেবিট। তাহলে আমি কি লিখবো? পারচেজ একটা এক্সপেন্স, ডেবিট, আর ক্যাশ ক্রেডিট। অর্থাৎ পারচেজ ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে ডেবিট, আর ক্যাশ হ্রাস পাওয়ার কারণে ক্রেডিট। 3 নাম্বার বলা হয়েছে পারচেজ গুডস অন ক্রেডিট। পারচেজ গুডস অন ক্রেডিট বা অন অ্যাকাউন্ট। অন ক্রেডিট বা অন অ্যাকাউন্ট মানে হচ্ছে বোঝানো হয় বাকিতে, পণ্য ক্রয় করা হয়েছে বাকিতে, আর বাকিতে পণ্য ক্রয় করলে কি হয়? একদিকে যেমন আমার খরচ হয়, আরেক দিকে যেহেতু টাকাটা আমি পেড করি নাই তাহলে আমার দায়ের সৃষ্টি হয়েছে। তাহলে একদিকে খরচ হয়েছে আর একদিকে দায়ও বৃদ্ধি পেয়েছে। তাহলে খরচ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট, এবং দায় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট। তাই পারচেজ ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। 4 নাম্বার পারচেজ গুডস অন ক্যাশ এন্ড প্লাস ভ্যাট 15%। আমি পণ্য কিনেছি ক্যাশে, পাশাপাশি ভ্যাট আছে এখানে 15%। ভ্যাট আছে এখানে কত পার্সেন্ট? 15%। তাহলে পারচেস করেছি, ভ্যাটও দিতে হবে। তাহলে পারচেস আমার জন্য একটি খরচ, আর ভ্যাট হচ্ছে আমার জন্য তাহলে পারচেস গুডস অন ক্যাশ প্লাস ভ্যাট। তাহলে পণ্য কিনেছি, ভ্যাটও দিতে হবে। পণ্য যখন ক্রয় করি তখন তো এটা একটা ব্যয়, আর ভ্যাট যখন ক্রয় করার সময় দেওয়া হয় তাহলে ক্রয় ভ্যাট একটা সম্পদ। তাহলে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট লিখবো, অথবা আমরা ইনপুট ভ্যাট লিখতে পারি। এখানে দুইটি আমার জন্য ডেবিট, একটি হচ্ছে ব্যয় হিসেবে ডেবিট, আর একটি হচ্ছে আমার সম্পদ হিসেবে ডেবিট, যেটা আমরা ভ্যাট সাধারণত পারচেসের সময় সম্পদ হিসেবে কাজ করে। আর দুটি মিলে আমি এখন পেড করব ক্যাশ। তাহলে দুটি ডেবিট আর ক্যাশ কি? ক্রেডিট। পারচেজ 5 নাম্বার বলা হয়েছে পারচেজ গুডস বাই চেক। বাই চেক পারচেজ করছি গুডস আবার চেকের মাধ্যমে। চেক মানে হচ্ছে ব্যাংক, ব্যাংকের মাধ্যমে যদি ক্রয় করি তাহলে কি হবে? পারচেজ ব্যয়, ব্যয় বৃদ্ধি পেয়েছে তাই ডেবিট, আর ব্যাংক টাকা কমেছে, ব্যাংক কিন্তু একটা অ্যাসেট বা সম্পদ, সম্পদ হ্রাস পেলে কি হয়? ক্রেডিট হয়। 6 নাম্বার বলা হয়েছে ক্যাশ অন সেলস। সেলস অন ক্যাশ, সেলস অন ক্যাশ বলা হয়েছে মানে কি? নগদে বিক্রি করা হয়েছে, যেহেতু সেলস একটি রেভিনিউ, সেলস একটি কি? রেভিনিউ, আর ক্যাশ হচ্ছে সম্পদ। যদি আমি নগদে বিক্রি করি তাহলে আমার কি হবে? ক্যাশ টাকা বৃদ্ধি পাবে। আর সেলস হচ্ছে আমার জন্য কি? রেভিনিউ, আয়। আয় হলে, আয় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। তাই ক্যাশ সম্পদ বৃদ্ধি পেয়েছে ডেবিট, আর রেভিনিউ মানে সেলস বৃদ্ধি পেয়েছে তাই সেলস ক্রেডিট। 7 নম্বরে বলা হয়েছে সেলস অন অ্যাকাউন্ট বা অন ক্রেডিট। সেলস যদি বাকিতে করি তাহলে আমার কি হবে? টাকা আমি পাইনি, পাবো। আমি যদি কারো কাছে টাকা পাই সেটা হচ্ছে দেনাদার বা অ্যাকাউন্টস রিসিভেবল। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, আর যেহেতু সেলস একটি আয়, আয় হচ্ছে ক্রেডিট, তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল কি? একটি অ্যাসেট। 8 নম্বরে বলা হয়েছে সেলস এনি ফিক্সড অ্যাসেটস। যে কোনো ফিক্সড অ্যাসেট যদি আমি সেলস করি তাহলে ওই ফিক্সড অ্যাসেটস সেল করাটা কিন্তু আমার নিয়মিত কাজ নয়, এটা আমার একটা মূলধন জাতীয় প্রাপ্তি বলা যায়। যদি আমি কোনো স্থায়ী সম্পদ বিক্রি করি তাহলে মনে রাখতে হবে ক্যাশ ডেবিট, আর ওই সম্পদের নাম ক্রেডিট হবে। অর্থাৎ আমি একটি সম্পদ আসছে আমার কাছে ক্যাশ টাকা, আর একটি সম্পদ আমার কাছ থেকে চলে যাচ্ছে, তাই আমার একটি সম্পদ ক্যাশ ডেবিট আর ওই সম্পদটা ক্রেডিট। যদি এখানে আমি ফার্নিচার বিক্রি করতাম তাহলে ক্রেডিট দিকে ফার্নিচারের নামটা হতো। এখানে আমি অ্যাসেটস লিখছি যেহেতু এখানে কোনো অ্যাসেটের নাম লিখি নাই। 9 নম্বরে বলা হয়েছে সেলস অন ক্যাশ এন্ড প্লাস ভ্যাট 15%। সেম পারচেসের মতো এখানে একটা ভ্যাট এন্ট্রি দেওয়া হয়েছে। সেলস করার সময় ভ্যাট হচ্ছে একটি দায় বা লাইবিলিটিস, তাহলে সেলস একটি রেভিনিউ, রেভিনিউ বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, এবং লাইবিলিটিস মানে দায়ও বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে সেলস আর ভ্যাট হচ্ছে আমার জন্য ক্রেডিট, আর ক্যাশ হচ্ছে আমার জন্য ডেবিট। দুইটা মিলে যোগ করলে ডেবিট দিকে হয়। 10 নম্বরে বলা হয়েছে পারচেস সাপ্লাইস অন ক্যাশ। সাপ্লাইস ক্রয় করেছি কিসে? নগদে। কিসে ক্রয় করেছি? নগদে ক্রয় করেছি। এখানে 10 নম্বরে বলা হয়েছে পারচেস
পারচেজ সাপ্লাইস অন ক্যাশ, সাপ্লাইস ক্রয় করেছি, মনে রাখতে হবে এখানে একটা সাপ্লাইস একটি সম্পদ, যদি সম্পদ আমি ক্রয় করি, সাপ্লাইস একটা সম্পদ, সম্পদ যদি ক্রয় করি তাহলে আমার সম্পদ বৃদ্ধি পাচ্ছে আর ক্যাশ টাকা কি হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে সম্পদ বৃদ্ধি পাচ্ছে এবং সম্পদ হ্রাস পাচ্ছে, তাহলে আমি সম্পদ যেটা বৃদ্ধি পাচ্ছে সেটি ডেবিট সাপ্লাইস, আর যে সম্পত্তি হ্রাস পাচ্ছে সেটি ক্রেডিট হচ্ছে ক্যাশ। তারপর 11 নম্বরে বলা হয়েছে পারচেজ সাপ্লাইস অন অ্যাকাউন্ট, সাপ্লাইস ক্রয় করেছে অন অ্যাকাউন্ট মানে বাকিতে, অন অ্যাকাউন্ট বা অন ক্রেডিট বাকিতে, তাহলে আমি আমার সম্পদ ঠিকই বৃদ্ধি পাচ্ছে কিন্তু আমি টাকা পেড করি নাই, ধারে আমি ক্রয় করেছি, তাহলে আমার একটু দায় বেড়ে যাবে, সেই দায়ের নাম কি অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে সম্পদ বৃদ্ধি পেয়েছে তাই ডেবিট এবং দায় বৃদ্ধি পেয়েছে তাহলে সেখানে কি দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। 12 নম্বরে বলা হয়েছে পারচেস অফিস ফার্নিচার ইকুইপমেন্ট মেশিনারি এনি ফিক্সড অ্যাসেটস, বলতে যে কোনো স্থায়ী সম্পদ যদি আমি বিক্রি করি তাহলে মনে রাখতে হবে যে আমার ওই সম্পদ ডেবিট আর ক্যাশ ক্রেডিট, কারণ হচ্ছে এই সম্পদগুলো সাধারণত নগদে কিনা হয়, আর সম্পদ বৃদ্ধি পেয়েছে আর নগদ টাকা হ্রাস পেয়েছে, তাই একটি সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং একটি সম্পদ হ্রাস পেয়েছে। 13 নম্বরে বলা হয়েছে পেইড টু ক্রেডিটর্স, ক্রেডিটর্স মানে হচ্ছে পাওনাদার যাকে আমি দিব, পেইড টু ক্রেডিটর্স মানে পাওনাদার, পেইড ক্যাশ অন অ্যাকাউন্টস পেবল, অ্যাকাউন্টস পেবল কি পাওনাদার, পেমেন্ট টু অ্যাকাউন্টস পেবল। তাহলে এইখানে তিনটি সেন্টেন্স দেওয়া হয়েছে, পরীক্ষার সময় যে কোনো একটি সেন্টেন্স থাকবে, হয়তো পেইড টু ক্রেডিটর্স থাকবে, পেইড টু অ্যাকাউন্টস পেবল থাকবে, অথবা পেমেন্ট টু অ্যাকাউন্টস পেবল থাকবে। এর মানে হচ্ছে পাওনাদার যে আমার কাছে টাকা পেতো তাকে আমি টাকা এখন পেড করে দিয়েছি, যদি টাকা আমি পেড করে দিই তাহলে আমার দায় কি হয়ে যাবে, কমে যাবে। কেউ আমার কাছে টাকা পাইলে যদি পেড করে দিই তাহলে কি হয়ে যায়, দায় কমে যায়। দায় কমে গেলে কি হবে, দায় যদি কমে যায় তাহলে দায় কিন্তু কোন দিকে যাবে, দায় হ্রাস পেলে কি হয়, ডেবিট হয়, তাহলে অ্যাকাউন্টস পেবল কি হবে, ডেবিট। আর যেহেতু আমার এইটা পেড করতে গেলে আমার ক্যাশ টাকা কমবে, সম্পদ কমলে কি হয়, ক্রেডিট, তাহলে দায় হ্রাস পাওয়ার কারণে ডেবিট আর ক্যাশ টাকা কমার কারণে ক্রেডিট। তারপর হচ্ছে 14 নম্বর বলা হয়েছে রিসিভড ফ্রম ডেপ্টর্স, ডেপ্টর্স মানে দেনাদার, কালেকশন ফ্রম রিসিভেবলস মানে এটা দেনাদার থেকে পাওয়া গেল, রিসিভড ফ্রম কাস্টমার্স হু বিন প্রিভিয়াসলি বিল, এই কথাগুলোতে বোঝানো হচ্ছে আমি কারো কাছ থেকে টাকা পেতাম ওখান থেকে পাচ্ছি। 13 নম্বরে যেমন কাউকে টাকা দেওয়ার কথা ছিল দিয়েছি, এখানে 14 নম্বর হচ্ছে কারো কাছ থেকে টাকা পাওয়ার কথা ছিল সেখান থেকে টাকাটা পাচ্ছি। যদি টাকাটা পাই, টাকা তো আমাদের পুরাতন পাওনা ছিল, সেহেতু ওই লোক ছিল আমার জন্য রিসিভেবল মানে দেনাদার, তাহলে এখন টাকা পেলে কি হবে, দেনাদার কিন্তু রিসিভেবল কিন্তু আমার জন্য একটা সম্পদ, তাহলে একটি সম্পদ হ্রাস পাচ্ছে আর ক্যাশ টাকা বৃদ্ধি পাচ্ছে, তাহলে ক্যাশ বৃদ্ধি পাওয়ার কারণে সম্পদ ক্যাশ ডেবিট আর অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। স্টেপ 15 নম্বরে বলা হয়েছে borrowed from bank on notes payable, নোটস পেবল এর উপরে, নোটস পেবল এর উপরে ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে, এই কিন্তু আমি আগে একবার বুঝিয়েছিলাম ইকুয়েশনের মধ্যেও, যদি লোন নেওয়া হয়েছে তাহলে ক্যাশ টাকা বৃদ্ধি পেয়েছে, আর যেহেতু এটা নোটস পেবল এর মাধ্যমে নেওয়া হয়েছে তাহলে দায় বৃদ্ধি পেয়েছে, দায়ের নাম কি, নোটস পেবল, তাই ক্যাশ ডেবিট নোটস পেবল ক্রেডিট। রিসিভড ক্যাশ ফ্রম সার্ভিস রেন্ডার্ড, সার্ভিস দিয়ে আমি টাকাকে রিসিভ করছি, অথবা পারফর্ম সার্ভিস অন ক্যাশ, আমি পারফরমেন্স করছি সার্ভিস অন ক্যাশ, নগদে যদি আমি ক্যাশ সার্ভিস দিয়ে ক্যাশ টাকা পাই, এটা যে কথা, রিসিভ ক্যাশ ফ্রম সার্ভিস রেন্ডার একই কথা, এখানে দুইটি সেন্টেন্স দেওয়া হয়েছে, পরীক্ষার সময় প্রশ্নে যে কোনো একটি সেন্টেন্স থাকবে, দুইটি সেন্টেন্স কিন্তু একই। হ্যাঁ, তাহলে আমি টাকা এখন পাচ্ছি একটা সার্ভিস দিয়ে, তাহলে ক্যাশ টাকা পেলে কি হয়, সম্পদ বৃদ্ধি পায়, আর সার্ভিস যেহেতু দিয়েছি সেখানে আমার আয় বৃদ্ধি পেয়েছে, আর আয় বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট হয়, তাহলে ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। 17 নম্বরে বলা হয়েছে রিসিভড কাস্টমার বিল্ড কাস্টমার্স অফ সার্ভিস পারফর্মড, সার্ভিস রেন্ডার্ড, অথবা প্রোভাইডেড বাট নট রিসিভড। তাহলে এখানে বোঝানো হচ্ছে একটা বিল করা হয়েছে কাস্টমারকে সার্ভিস পারফর্ম করার কারণে, অথবা সার্ভিস রেন্ডার করার কারণে, অথবা প্রোভাইডেড বাট নট রিসিভ মানে সার্ভিস প্রোভাইড করছি কিন্তু রিসিভ এখনো টাকা রিসিভ করি নাই। এখানে তিনটি যে তিনটি এখানে মানে পার্ট দেওয়া আছে, তিনটির মধ্যে একই উত্তর বহন করবে, কি উত্তর, সেটা হচ্ছে সার্ভিস দেওয়া হয়েছে কিন্তু সার্ভিসের টাকা এখনো পাওয়া যায়নি, যদি সার্ভিসের টাকা আমি না পাই তাহলে আমার জন্য কি হবে, দেনাদার বাড়বে মানে আমি টাকা পাবো, তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, আর যেহেতু সম্পদ বৃদ্ধি পেয়েছে যে টাকাটা, অ্যাকাউন্টস রিসিভেবল মানে প্রাপ্য হিসাব যেটা আমার সম্পদ, আর যেহেতু সার্ভিস দিয়েছি আয় হয়েছে, আয় আমার আয় বৃদ্ধি পেয়েছে তাহলে আয় ক্রেডিট, তাহলে সম্পদ বৃদ্ধি পাওয়ার কারণে ডেবিট আর আয় বৃদ্ধি পাওয়ার কারণে ক্রেডিট। 18 নম্বরে বলা হয়েছে উইথড্র বা ড্রয়িং ফর পার্সোনাল ইউজ, ব্যক্তিগত কারণে যদি আমি উত্তোলন করে থাকি তাহলে কি হবে, উত্তোলন বৃদ্ধি পাবে এবং ক্যাশ টাকা কি হবে, কমে যাবে, উত্তোলন বৃদ্ধি পাবে ক্যাশ টাকা কমে যাবে, তাহলে ড্রয়িং বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়, আর ক্যাশ যেহেতু সম্পদ কমে যাচ্ছে তাই ক্রেডিট। 19 নম্বরে বলা হয়েছে পেইড প্রিপেইড রেন্ট, প্রিপেইড মানে অগ্রিম ভাড়া প্রদান করলাম, রেন্ট এক্সপেন্স ফর 3 মান্থ অগ্রিম 3 মাসের ভাড়া মানে 3 মাসের ভাড়া পেড করলাম, এনি প্রিপেইড এক্সপেন্স যে কোনো ভাড়া ছাড়াও যে কোনো প্রিপেইড এক্সপেন্স যদি আমি অ্যাডভান্স করি, অগ্রিম করি, তাহলে মনে রাখতে হবে যে কোনো এক্সপেন্স প্রিপেইড দেওয়া বা অ্যাডভান্স দিলে আমাকে কি করতে হবে, প্রিপেইড মানে যে কোনো খরচ অগ্রিম মানেই সম্পদ, যদি ওই সম্পদটা অগ্রিম হয় তাহলে মনে রাখতে হবে যে ওই অগ্রিমের জন্য আমাকে ডেবিট দিকে
ওই অগ্রিম ব্যয় লিখতে হবে, অর্থাৎ প্রিপেইড রেন্ট লিখতে হবে, প্রিপেইড রেন্ট ডেবিট অথবা প্রিপেইড স্যালারিজ ডেবিট বা প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট যদি আমি অ্যাডভান্স দিয়ে থাকি। আর অ্যাডভান্স দিতে গেলে আমাকে কি করতে হয়, ক্যাশ টাকা হ্রাস পায়, তাহলে ক্যাশ ক্রেডিট, ক্যাশ টাকা কি হয়, কমে যায়, তাই সম্পদ কমে গেলে ক্রেডিট। এখানে বলা হয়েছে পেইড স্যালারিজ, রেন্ট, অ্যাডভার্টাইজিং, ইউটিলিটিস, এগুলো মানে স্যালারিজ মানে বেতন, রেন্ট ভাড়া, অ্যাডভার্টাইজিং হচ্ছে বিজ্ঞাপন, ইউটিলিটিস মানে হচ্ছে উপযোগ খরচ, সবগুলো খরচকে আমি যদি পেইড করি, পেইড করলে কি হবে, আমার ওই খরচগুলো হবে, পাশাপাশি ক্যাশ টাকা কমে যাবে, খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় আর ক্যাশ টাকা কমে গেলে কি হয়, ক্রেডিট হয়। 21 নম্বরে বলা হয়েছে এখানে ইনকার্ড ইউটিলিটিস আদার্স এক্সপেন্স অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট মানে কি বোঝানো হয়, বাকিতে, যদি বাকিতে হয় কোনো এক্সপেন্স তাহলে কি হবে, ওই এক্সপেন্সটা ডেবিট আর অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, ইউটিলিটিস এক্সপেন্স ডেবিট আর অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। যদি এখানে এটা অ্যাডজাস্টিং জার্নাল হতো তাহলে এখানে অ্যাকাউন্টস পেবলের পরিবর্তে ইউটিলিটিস পেবল লিখলে চলতো, যেহেতু জেনারেল জার্নাল সেখানে অ্যাকাউন্টস পেবল লেখাটাই বেস্ট। 22 নম্বর বলা হয়েছে পেইড ডিভিডেন্ড। ডিভিডেন্ড যদি পেইড করি তাহলে ডিভিডেন্ড একটি লভ্যাংশ, লভ্যাংশ পেইড করলে আমার লভ্যাংশ পেইড করলে ডেবিট হয় আর ক্যাশ টাকা কমে যাবে, সম্পদ কমে গেলে ক্রেডিট। 23 নম্বরে বলা হয়েছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অন ফিক্সড অ্যাসেটস, কোনো স্থায়ী সম্পদের উপর যদি অবচয় হয়, মনে রাখতে হবে অবচয়ের এই ডেপ্রিসিয়েশনের জার্নাল মাত্র একটি, আর কোনো জার্নাল নেই, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, বাংলা হচ্ছে অবচয় খরচ ডেবিট আর পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। 24 নম্বরে বলা হয়েছে পারচেজ মার্চেন্ডাইজ ট্রাম দেওয়া আছে, যদি মার্চেন্ডাইজ ক্রয় বলা থাকে এরকম ট্রাম দেওয়া থাকে তাহলে আমাকে ধরে নিতে হবে এটা কি, ধারে, ধারে ক্রয় করলে কি হয়, ধারে ক্রয় করলে পাওনাদার বা প্রদেয় হিসাব বেড়ে যায়, তাই আমি পারচেজ করেছিলাম তাই পারচেজ ডেবিট, আর আমার দায় বৃদ্ধি পেয়েছে তাই অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল কি, যে আমার কাছে টাকা পাবে। 25 নম্বরে বলা হয়েছে রিসিভড ক্যাশ বাট নট পারফর্মড সার্ভিস বা প্রিপেইড ইনকাম বা অ্যাডভান্স রিসিভ ফ্রম কাস্টমার, এই কথাগুলো দিয়ে বোঝাচ্ছে যে আমি অ্যাডভান্স টাকা নিয়ে গেছি বাট এখনো সার্ভিস দেইনি। যদি আমি কাস্টমারকে সার্ভিস না দিয়ে ও অ্যাডভান্স টাকা নিয়ে যাই বা অগ্রিম আয় হয়ে যায়, তাহলে সেটি কিন্তু আমার জন্য আয় নয়, সেটি আমার জন্য কি আয়, অগ্রিম আয় বা অনুপার্জিত আয়, যাকে ইংরেজিতে বলা হয় আনআর্নড রেভিনিউ। তাহলে আমি এখানে যেহেতু এটা সার্ভিসের মাধ্যমে হয়েছে তাহলে ক্যাশ টাকা পেয়েছি, বাট এটি কিন্তু আমার সম্পূর্ণ ইনকাম হয়নি, অর্থাৎ আমার এটা অগ্রিম ইনকাম। অগ্রিম ইনকামকে কিন্তু আমরা আয় বলতে পারবো না, সেটা হচ্ছে দায়, তাই আমরা কি লিখব, ক্রেডিট দিকে আনআর্নড সার্ভিস রেভিনিউ, অর্থাৎ আমাকে সার্ভিস দিতে হবে যেটা অনুপার্জিত আয় হিসেবে আছে, কারণ এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং দায়ও বৃদ্ধি পেয়েছে। 26 নম্বরে বলা হয়েছে আনআর্নড সার্ভিস রেভিনিউ হ্যাজ বিন আর্নড। এই আর্ন কথাটা যখন থাকবে হ্যাজ বিন আর্নড, তখন মনে রাখতে হবে যে আর্ন ছিল আগে, আমি সার্ভিস দেওয়ার কারণে ওই টাকা ওই অংশটুকু আমার কি হয়েছে, উপার্জন হয়েছে। যদি আর্ন থেকে আর্ন হয় তাহলে মনে রাখতে হবে এই 25 নম্বরে যেমন ক্রেডিট দিকে আর্ন ছিল সেরকম একটি আর্ন এন্ট্রি ডেবিট দিকে লিখবো, আর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট, অর্থাৎ দায় ডেবিট দিকে লিখলে কি হয়ে যায়, কমে যায়, আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট দিকে দিলে কি হয়, আয় বেড়ে যায়, তাই দায় কমে গেল তাই ডেবিট, আর আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, দায় থেকে আয় রূপান্তর 26 নম্বরে। 27 নম্বরে বলছে ইন্স্যুরেন্স পেইড ইন অ্যাডভান্স, আর অগ্রিম ইন্স্যুরেন্স দেওয়া হয়েছে পার পেইড ফর 1 ইয়ার ইন্স্যুরেন্স পলিসি। যদি আমরা ইন্স্যুরেন্স পলিসি বা অগ্রিম বীমা টাকা পেইড করি বা 1 বছরের পলিসি দেওয়া হয়, সেক্ষেত্রে মনে রাখতে হবে সেটা হচ্ছে অগ্রিম বীমা বা অ্যাডভান্স যদি আমরা পেইড করি, তাহলে বীমা একটি কি, ইন্স্যুরেন্স একটি খরচ, আর খরচ যদি অগ্রিম দিতে তাহলে কি হয়, সম্পদ, আর সম্পদ বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট, তাই প্রিপেইড ইন্স্যুরেন্স সম্পদ হিসেবে ডেবিট, আর অ্যাসেটস যেহেতু ক্যাশ আমাদের একটা অ্যাসেটস সেটা হ্রাস পাচ্ছে, ক্যাশ টাকা ক্রেডিট। 28 নম্বরে বলা হয়েছে রিসিভ বিল ফ্রম ডেইলি নিউজ ফর অ্যাডভার্টাইজিং, বিজ্ঞাপনের জন্য আমি একটি বিল পেয়েছি। এই বিল কথাটা দিয়ে বুঝতে হবে যে আমি বিল পেয়েছি, বিল পেইড করি নাই, তাহলে আমি বিজ্ঞাপন খরচ হয়ে গেছে কিন্তু আমি টাকাটা পেইড করি নাই ওই বিজ্ঞাপন কোম্পানিকে, তাহলে আমি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স খরচ হয়ে গেছে কিন্তু না দেওয়ার কারণে আমার কি হয়েছে, অ্যাকাউন্টস পেয়েবল। 29 নম্বরে বলা হয়েছে ব্যাড ডেপ্ট এক্সপেন্স, মানে হচ্ছে অনাদায়ী পাওনা। যদি অনাদায়ী পাওনা আমাদের হয় তাহলে অনাদায়ী পাওনার জার্নাল দুই রকমের আছে, যেহেতু আমি জেনারেল জার্নাল একটি জার্নাল শুধু দিচ্ছি, সেটি হচ্ছে অনাদায়ী পাওনা বা ব্যাড ডেপ্ট এক্সপেন্স, যেহেতু এক্সপেন্স ডেবিট বৃদ্ধি পেয়েছে, আর অনাদায়ী পাওনাটা হয় সাধারণত দেনাদার থেকে, যার কাছে টাকা পেতাম সে যদি আমাকে টাকা না দেয় তাহলে আমি অনাদায়ী পাওনা ধরে নিব, তখন আমি রিসিভেবল কমিয়ে দিব, রিসিভেবল সম্পদ হ্রাস করে দিব, তাহলে ব্যাড ডেপ্ট এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। আমি চেষ্টা করেছি এই জার্নালগুলো আমি একেবারে নিজে থেকে ভেঙে ভেঙে বোঝানোর জন্য, তোমরা একটু মনোযোগ সহকারে এই ক্লাসটি আয়ত্ত করে নিবে। এই ক্লাসটি আয়ত্ত করলে তোমরা জার্নাল সংক্রান্ত টুকটাক সমস্যাগুলো সমাধান করতে পারবে। জার্নালের যে অঙ্কগুলো বোর্ড পরীক্ষায় আসে সেখান থেকে দেখবে তুমি 80%, 90%, 90 তুমি পারো, এই এন্ট্রিগুলোর আলোকেই আসবে।